প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনে স্বাগত। আপনাদের আগের পর্বে দেখেছি আগ্রা থেকে কিভাবে মাত্র ৩৫ টাকায় লোকাল ট্রেনে বৃন্দাবন এলাম, সেই অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আজকে আমার বৃন্দাবনের প্রথম দিন, 14 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর, এই 6 রাত 6 দিন আমি মথুরা বৃন্দাবনে ছিলাম। দেখেছি বৃন্দাবনের সমস্ত বিখ্যাত মন্দির, তার সঙ্গে মথুরায় সেই শ্রীকৃষ্ণের জন্মস্থান, বর্ষানাতে রাধার জন্মস্থান, নন্দগায়ে কৃষ্ণর ছোটবেলা শৈশব যেখানে কেটেছে সেই জায়গা, এবং সেই গিরি গোবর্ধন পর্বত তাও পরিক্রমণ করেছি। প্রত্যেকটি বিখ্যাত মন্দির আমি দর্শন করতে সক্ষম হয়েছি। সেগুলো সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের দেখাবো। তাই প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম। আজকে এই প্রতিবেদনে প্রথমেই আমরা গেছিলাম সেই বিখ্যাত নিধিবন। সেই নিধিবনের সমস্ত পর্ব থাকবে, সমস্ত গল্প, ইতিহাস, অজানা ইতিহাস, অলৌকিক কার্য সমস্ত কিছু আপনাদের জানাবো। তারপর গিয়েছিলাম আরেক মন্দিরে, সেই মন্দিরের সমস্ত দর্শন দেখাবো। এবং সেখান থেকে গিয়েছিলাম বিখ্যাত মহারাজ অনিরুদ্ধ মহারাজের আশ্রমে, যেই আশ্রমে সুন্দর মন্দির রয়েছে, দাতব্য চিকিৎসালয় রয়েছে, বৃদ্ধাবাস রয়েছে এবং রয়েছে অতিথি সৎকারের ব্যবস্থা। অতিথি সৎকার মানে সেখানে এমন ভোজন কক্ষ রয়েছে, সারাদিন ধরে সেখানে ভান্ডারা চলে। গরিব মানুষজন, যারা অসহায় মানুষজন খুব সামান্য টাকা পয়সা নিয়ে বৃন্দাবন মথুরায় যান, তারা সেখানে বিনামূল্যে খেতে পারবেন। এবং সেখানে থাকার ব্যবস্থা খুব ভালো রয়েছে। সামান্য কিছু টাকার বিনিময়ে সেখানে আপনারা থাকার ব্যবস্থা করতে পারবেন। সেই জন্য সমস্ত কিছু আপনাদের এখানে সেই জানাবো আমি। তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানাবো। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পরিকল্পনা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের 51 শক্তিপীঠের মধ্যে 30টি পর্ব, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 7টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, প্রাচীন ঐতিহাসিক পবিত্র শৈব ক্ষেত্র, সপ্তঋষি ও মহর্ষিদের সাধন স্থল, দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, ইতিহাস ও তথ্য সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলের প্লে লিস্টে আলাদা ফোল্ডারে। নতুন দর্শকরা সুযোগ মতো প্রত্যেকটি প্রতিবেদন দেখুন এবং আপনাদের মতামত জানান। আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। নিধিবন হলো ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের একটি পবিত্র স্থান। নিধিবন নামটি দুটি শব্দ দিয়ে তৈরি। নিধি যার অর্থ গুণ এবং বন যার অর্থ বন। এই বিশেষ স্থানটিকে তুলসীর বনও বলা হয়, কারণ এটি তুলসী গাছে পরিপূর্ণ। প্রতি রাতে রাধা ও কৃষ্ণ নিধিবনে রাসলীলা পরিবেশন করতে আসেন। সূর্যাস্তের পর বনের পবিত্রতা বজায় রাখার জন্য জনসাধারণের জন্য বনটি বন্ধ করে দেওয়া হয়। রাত্রে দর্শনার্থীদের ভিতরে থাকতে দেওয়া হয় না, কারণ বিশ্বাস করা হয় যে এই সময়টি ঐশ্বরিক কার্যকলাপ সংগঠিত হয়। এই বনে অসংখ্য ছোট ছোট তুলসী গাছ রয়েছে, যা অনন্য, কারণ এগুলি প্রায়শই জোড়ায় জোড়ায় জন্মায় এবং তাদের কাণ্ডগুলি একসাথে পেঁচানো থাকে। বলা হয় এটি রাধা ও কৃষ্ণের প্রেমের প্রতীক। নিধিবনের ভেতরে রংমহল নামে একটি মন্দির রয়েছে, যেখানে বিশ্বাস করা হয় যে রাধা এবং কৃষ্ণ তাদের রাসলীলা শেষে বিশ্রাম নেন। বংশীচোর রাধা নামে আরেকটি মন্দির, যেখানে রাধা কৃষ্ণের বাঁশি চুরি করেছিলেন বলে জানা যায়। রাসলীলা স্থলী হল সেই স্থান যেখানে রাসলীলা অনুষ্ঠিত হয়, এবং এর কাছেই রয়েছে বিশাখা কুণ্ড, একটি ছোট পুকুর যা কৃষ্ণ, বিশাখা এবং অন্যান্য গোপীদের জল দেওয়ার জন্য তৈরি করেছিলেন। এর পাশেই রয়েছে বাঁকে বিহারী যোগপীঠ, সেই স্থান যেখানে ভগবান বাঁকে বিহারী স্বামী হরিদাসের সামনে আবির্ভূত হয়েছিলেন। যদিও নিধিবন কোনো বড় বন নয়, এটি তুলসী গাছে ভরা এবং একটি শান্ত রহস্যময় পরিবেশ রয়েছে। ঘরবাড়ি এবং ভবন দ্বারা বেষ্টিত, এটি একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান হিসাবে রয়ে গেছে, যা এর আধ্যাত্মিক শক্তি অনুভব করতে আসা অনেক ভক্তকে আকর্ষণ। নিধিবনের গাছগুলি অনন্য এবং এর রহস্য আরো বাড়িয়ে তোলে। এই গাছগুলির বাকল ফাঁকা এবং মাটি শুকনো, তবু গাছগুলি সারা বছর সবুজ থাকে। গাছগুলি মাটির দিকে বাঁকানো থাকে এবং বিশ্বাস করা হয় যে রাতে কৃষ্ণ যখন রাসলীলা করতে আসে, তখন তারা গোপীতে রূপান্তরিত হয়।
ভোরের দিকে তারা আবার তুলসী গাছে পরিণত হয়। বলা হয় যে গাছগুলি রাতারাতি অবস্থান পরিবর্তন করে, কিন্তু কেই কখনো এটি প্রমাণ করতে পারে না। যারা এটি পরীক্ষা করার জন্য গাছের সুতো বেঁধে চেষ্টা করেছিলেন, তারা পরের দিন সকালে সুতোটি হারিয়ে যেতে দেখে। মাটিতে 1600টির বেশি ছোট ছোট গর্ত রয়েছে, যা গাছগুলি কোথায় চলে তা বোঝায় বলে মনে করা হয়। তুলসী পাতা কখনো নিজে থেকে ভেঙে যায় না এবং পড়ে থাকা পাতাগুলি এই গর্তে জড়ো হয়। গাছগুলি সর্বদা জোড়ায় জোড়ায় বেড়ে ওঠে এবং কোনো পাখি বা পোকামাকড় এতে বাস করে না। এটাও বিশ্বাস করা হয় যে এই গাছের কোনো অংশ বাড়িতে নিয়ে গেলে যে ব্যক্তি তা করে তার ভাগ্য খারাপ হতে পারে। রংমহল হলো নিধিবনের একটি মন্দির, যেখানে রাধা ও কৃষ্ণ তাদের নৃত্যের পর বিশ্রাম দেন বলে বিশ্বাস করা হয়। প্রতি সন্ধ্যায় পুরোহিত চন্দন কাঠের বিছানা বিছিয়ে এবং চুড়ি, ফুল, কাপড়, মিষ্টি এবং সুপারি রেখে মন্দিরটি প্রস্তুত করেন। সকালে যখন মন্দিরটি পুনরায় খোলা হয়, তখন মনে হয় কেউ সেখানে ঘুমিয়ে পড়েছে। বিছানাটি বিকৃত এবং মিষ্টি এবং সুপারি আংশিকভাবে খাওয়া হয়েছে। সন্ধ্যার পর কাউকে মন্দির বা বনের ভেতর প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ বিশ্বাস করা হয় যে কেউ ঐশ্বরিক কার্যকলাপ প্রত্যক্ষ করলে তার দৃষ্টিশক্তি এমনকি বুদ্ধিও নষ্ট হতে পারে। নিধিবনের কাছে বসবাসকারী লোকেরা রাত্রে জানালা বন্ধ করে রাখে, এমনকি কেউ কেউ বনের দিকে তাকানো এড়াতে জানলাগুলো ইট দিয়ে ভেঙে দেয়। কেউ কেউ দাবি করে যে তারা রাতে নিধিবন থেকে নুপুরের শব্দ শুনেছেন। এমনকি বানর এবং ময়ূরের মতো প্রাণীরাও সূর্যাস্তের পর এলাকা ছেড়ে চলে যায়। নিধিবন হলো সেই স্থান যেখানে ভগবান কৃষ্ণের এক রূপ বাঁকে বিহারী মূর্তি আবির্ভূত হয়েছিল। কিংবদন্তি অনুসারে স্বামী হরিদাস, একজন মহান ভক্ত, রাধা ও কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তীব্র প্রার্থনা করেছিলেন। তারা তার সামনে আবির্ভূত হয়েছিলেন এবং পরে বাঁকে বিহারী মূর্তিতে মিশে গিয়েছিলেন। বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে স্থানান্তরিত হওয়ার আগে বেশ কয়েক বছর ধরে নিধিবনের মূর্তিটি পুজো করা হয়েছিল। নিধিবন আধ্যাত্মিক রহস্য এবং ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ একটি স্থান। অনেক তীর্থযাত্রী এবং ভক্তরা এই পবিত্র স্থানে রাধা ও কৃষ্ণের উপস্থিতি অনুভব করতে আসে। মথুরা রেল স্টেশন থেকে 14 কিলোমিটার দূরে, প্রেম মন্দির 5.1 কিলোমিটার দূরে, বাঁকে বিহারী মন্দির 700 মিটার দূরে, বরসানা 46 কিলোমিটার দূরে। নিধিবনে যাওয়ার জন্য আপনি সহজেই আগ্রা, মথুরা বা দিল্লি থেকে একটি ক্যাব ভাড়া করতে পারেন। এটি দিল্লি থেকে প্রায় 157 কিলোমিটার, আগ্রা থেকে 80 কিলোমিটার এবং মথুরা থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এর আগের পর্বেই আমি বিস্তৃত আলোচনা করেছি আগ্রা থেকে আপনারা খুব সহজে সামান্য খরচায় লোকাল ট্রেনে কিভাবে মথুরাতে আসতে পারেন, এবং মথুরা থেকে ক্যাব বা বাইক বা যে কোনো কিছু নিয়ে, অটো নিয়ে বা বাসে করে আপনারা খুব সহজেই এই বৃন্দাবনে আসতে পারবেন এবং বৃন্দাবনে এসে খুব সহজেই নিধিবনে আসতে পারবেন। সেটা আমি আগের পর্বেই দেখিয়েছি। এবং ভবিষ্যতে আমি যখন এখান থেকে দিল্লি যাই, তো দিল্লি যাওয়া এখান থেকে খুব সহজেই করা যায়। তাই দিল্লি বা আগ্রা যারা প্রথমে যাবেন, সেখান থেকে কি করে আসবেন সমস্ত কিছু প্রয়োজনীয় তথ্য আমার এই প্রতিবেদনে পাবেন। তাই প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমি সমস্ত কিছু আমার অভিজ্ঞতা এই প্রতিবেদনে আলোচনা করব, যাতে আপনারা সরাসরি যদি মথুরা বৃন্দাবনে আসতে না পারেন, কোনো দিল্লি বা আগ্রা হয়ে আসতে চান বা সেখান থেকে যেতে চান, তাহলে বিস্তৃত আপনারা সেই গাইড ম্যাপ এখান থেকেই পেয়ে যাবেন।
মথুরা বৃন্দাবন এমন এক জায়গা যাকে বলা হয় মন্দিরের নগরী। সেখানে যেমন রয়েছে বেশ কিছু বিখ্যাত প্রাচীন মন্দির, সেরকম রয়েছে অনেক মন্দির। অলিতে গলিতে রাধা কৃষ্ণের অনেক মন্দির আপনারা দেখতে পাবেন। সেরকমই অনেক মন্দির আমিও দর্শন করেছি। বিখ্যাত মন্দির তো দর্শন করেছি, তার সঙ্গে অন্যান্য অখ্যাত মন্দির দর্শন করেছি, যেখানে সুন্দরভাবে মূর্তি রয়েছে, আমার দেখে খুব ভালো লেগেছে। সেই সমস্ত মন্দিরও আপনাদের সাথে এখন শেয়ার করছি। इतना दूर आए थे, फिर यहाँ से वापस जा रहे हैं। कल बैग छोड़ के फिर आएंगे, फिर आपको दिखाएंगे। यही रहा मंदिर। कृष्ण मंदिर, श्री अखंड सच्चिदानंद सद्गुरुदेव भगवान समिति भगवान मंदिर। सब मंदिरই ফটো তোলা বারণ, সেই জন্য দেখাতে পাচ্ছি না। যেখানে যেখানে দেখাতে পাচ্ছি সেখানে আপনাদের দেখাচ্ছি। राधा किशन जी, जय बजरंगबली। श्री गायत्री देवी, श्री श्री दुर्गा माँ, ये हैं श्री श्री दुर्गा माँ। वो था गायत्री देवी। ये हैं श्री गणेश जी। भक्तवर श्री उद्मीराम जिंदल जी, श्रीमती सरस्वती देवी जी, श्री विष्णु भगवान लक्ष्मी जी, श्री राम भगवान सीता जी, শ্রী চৈতন্য মহাপ্রভু মার্গ ধরে কিছুটা দূরে গেলেই আপনারা পাবেন শ্রী গৌরী গোপাল আশ্রম। শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির বা ইস্কন বৃন্দাবন থেকে মাত্র 750 মিটার দূরে অবস্থিত গৌরী গোপাল আশ্রম 2 এবং 4 শয়নকক্ষ বিশিষ্ট এসি রুম এবং 3 শয়নকক্ষ বিশিষ্ট নন এসি রুম রয়েছে। ধর্মশালার কাছে যানবাহন পার্কিং স্পেস পাওয়া যায়। সকল অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা যখন একা বা সপরিবারে কোথাও ভ্রমণ করেন তখন সবচেয়ে বেশি সমস্যা থাকার ব্যবস্থা। আমিও একা ঘুরি, সেই জন্য থাকার ব্যবস্থার জন্য খুব সমস্যা হয়েছিল। প্রথমেই দেখেছেন আমি একটা আশ্রমে উঠেছিলাম, সেখানকার ছবিও দিতে পারিনি, কিন্তু সেই জায়গায় এত অপরিচ্ছন্ন ছিল আমি সুন্দরভাবে থাকতে পারিনি। তো সেই জন্যই আমি এই আশ্রম খুঁজে বার করেছি। আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। সমস্ত কক্ষে সংযুক্ত শৌচাগার রয়েছে এবং সিসিটিভি ক্যামেরা, গরম জল এবং পরিষ্কার পানীয় জলের মতো সুবিধাজনক সুযোগ সুবিধা রয়েছে।
চেক ইন এবং চেক আউটের সময় দুপুর 12টা। বৃন্দাবনের ধর্মশালা পরিবার বা দলগত থাকার জন্য একটি আদর্শ এবং সুবিধাজনক বিকল্প। তবে আমি আশ্রম কর্তৃপক্ষ এবং মহারাজকে বিশেষভাবে অনুরোধ করব যে মহারাজজি, অনেক তীর্থযাত্রী আছে যারা একা একাই ভ্রমণ করেন, তাদের থাকার জন্য একটা ডরমেটারির ব্যবস্থা যদি ভবিষ্যতে হতে পারে তাহলে আরো সুবিধাজনক হয়। কেন কি আমি আধ্যাত্মিক ভ্রমণ করে থাকি সারা পৃথিবীতেই, এবং আমার মতো প্রচুর আধ্যাত্মিক পর্যটক আছে যারা একা একাই ভ্রমণ করেন, যাদের কোনো সঙ্গী সাথী নেই। তো তাদের থাকার জন্য এই আশ্রমে যদি কোনো ব্যবস্থা হয় তাহলে বিশেষ সুবিধা হয়। আপনারা এখানে থাকার জন্য যে স্ক্রিনের নম্বর দেখাবো সেই নম্বরে যোগাযোগ করতে পারেন বা অনলাইনে যোগাযোগ করতে পারেন। এই আশ্রমটি বৃন্দাবনের একটি শান্তিপূর্ণ এলাকায় অবস্থিত। বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে 2.5 কিলোমিটার দূরে এই আশ্রম। মথুরা রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব 11.9 কিলোমিটার। আগ্রা বিমানবন্দর থেকে 76 কিলোমিটার দূরে এই আশ্রম রয়েছে। আর দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 150 কিলোমিটার। এই আশ্রমের কাছে জনপ্রিয় আকর্ষণগুলো জানিয়ে নিই আপনাদের। ইসকন মন্দির রয়েছে, বৃন্দাবন মন্দির যেটা 750 মিটার দূরে, যেটাকে অনেকে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির বলে। প্রেম মন্দির 1.1 কিলোমিটার দূরে। শ্রীহিত রাধা কেলিকুঞ্জ 1.3 কিলোমিটার। বাকে বিহারী মন্দির 2.6 কিলোমিটার। শ্রী রঙ্গনাথজি মন্দির 3 কিলোমিটার। শ্রী রাধারমন মন্দির 3.5 কিলোমিটার। শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দির 8.6 কিলোমিটার। বৃন্দাবন থেকে গোবর্ধনের দূরত্ব 26.1 কিলোমিটার। জাতিপুরা 29.4 কিলোমিটার। বরসানা 44.2 কিলোমিটার। আগ্রা 71.7 কিলোমিটার। দিল্লি 1.79 কিলোমিটার। জয়পুর 235 কিলোমিটার। হরিদ্বার 342 কিলোমিটার। লখনৌ 397 কিলোমিটার। সরকারি নিয়ম অনুসারে চেক ইনের সময় সকল অতিথিকে একটি বৈধ সরকারি পরিচয়পত্র, যেটা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি আনতে হবে। 18 বছর বয়স কম বয়সের অতিথিদের প্রবেশের অনুমতি নেই। একক অতিথি বা অবিবাহিত দম্পতিদের প্রবেশের অনুমতি নেই। একই শহরে অবস্থানরত অতিথিদের প্রবেশের অনুমতি নেই। এটা কোনো ব্যবসায়িক প্রচার বা প্রতিবেদন নয়, এটা শুধুমাত্র আমার যে অভিজ্ঞতা দেখি আমি যে অভিজ্ঞতা উপলব্ধি করি, সেই পরবর্তী ভ্রমণকারীদের যাতে সুবিধা হয় তার জন্যই যেটুকু সুবিধাজনক ইনফরমেশন পাই, তথ্য পাই, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আশা করি পরবর্তীকালে যারা ভ্রমণ করবেন তাদের সুবিধা হবে। আপনারা সরাসরি স্টেশন থেকে এখানে আসতে পারবেন যদি আপনাদের যোগাযোগ ব্যবস্থা থাকে। অবশ্যই এখানে রুম বুক করার আগে আপনারা নিজেরা ভালো মন্দ বিচার করে নেবেন এবং রিভিউ দেখে নেবেন। আমার মনে হলো তাই আমি সমস্ত ইনফরমেশন আপনাদের দিলাম। এবারে আপনাদের দেখাবো এখানে বিনামূল্যে যে খাবার রয়েছে সেই খাবার সমস্ত কিছু। এছাড়াও এখানে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, যা আপনারা বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন এখানে। এছাড়া এখানে বৃদ্ধাবাস রয়েছে, অসহায় মানুষ এখানে থাকতে পারেন আজীবন। আমার মতো যারা একাকী ভ্রমণ করেন বা সোলো ট্রাভেলার রয়েছেন তাদের জন্য আমি আরো 2টি জায়গা খুঁজে বার করেছি। সেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আমার পরবর্তী প্রতিবেদনে আমি উল্লেখ করব, ফোন নাম্বার সহ। তাই কোনো চিন্তা নেই, যারা একাকী ট্রাভেল করবেন তারা খুব সুন্দরভাবে সেখানে থাকতে পারবেন। তবে যাওয়ার আগে অবশ্যই সমস্ত কিছু কনফার্ম করে নেবেন এবং নিজেরা জেনে নেবেন। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো আমি বৃন্দাবনের সমস্ত দর্শনীয় স্থান যেগুলো আমি দর্শন করেছি। প্রথম দিন প্রেম মন্দিরে গিয়ে আমি ঢুকতে পারিনি, কেন কি আমার কাছে অনেক লাগেজ ছিল, সেগুলো বাইরের জায়গায় রাখতে, তো ক্যামেরা ফ্যামেরা আমি রাখিনি। তারপরেও আমি 2বার প্রেম মন্দিরে গেছি, সকালবেলা এবং রাত্রিবেলা। সকালবেলা সেই দর্শনও দেখাবো এবং রাত্রিবেলা আলোর দর্শনও দেখাবো। এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন সম্পূর্ণ ইন্টারনেটের উপর উপলব্ধ করে তৈরি করা, এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয়। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে আমি আমার অভিজ্ঞতা যে অর্জন করি তা আপনাদের সাথে শেয়ার করি, যাতে পরবর্তী ভ্রমণকারীদের কিছু সুবিধা হয়। এই প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই মতামত আপনাদের কমেন্ট সেকশনে জানান এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দিন। এরকম প্রচুর প্রতিবেদন আমার ফোল্ডারে রয়েছে, আপনারা দেখতে পারবেন। সমস্ত প্রতিবেদন তথ্যমূলক হবে, যাতে আপনাদের পরবর্তী ভ্রমণে আনন্দদায়ক, ঝুঁকিবিহীন এবং সুবিধাজনক হয়, যাতে আপনারা সবাই সুন্দরভাবে ভ্রমণ করতে পারেন। সেই জন্য এই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম।
राधे राधे। घर पे जाइए बेटा। राधे राधे। राधे बेटा।